এর আগে দিন আমরা দেখেছিলাম বিবর্তন কাকে বলে এবং উদাহরণ দিয়ে আমি বিষয়টিকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। আজ আমরা দেখব হচ্ছে বিবর্তন করার হচ্ছে নিয়ম। বিবর্তন যে আমরা করব এ থেকে ই বচন, আই থেকে ও বচন, এর কতগুলো নিয়ম রয়েছে, ঠিক আছে? সেই নিয়মগুলো আমরা পরপর দেখে নিব, অবশ্যই এগুলো নোট করে রাখবে। দেখো বিবর্তনের প্রথম নিয়মটা হচ্ছে বিবর্তনে এখানে একটু তটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করে নেবে। বিবর্তনের পরিমাণের নিয়ম। পরিমাণের নিয়ম কি? বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণের কোনো পরিবর্তন হবে না। এর আগের দিন কিন্তু বুঝিয়েছিলাম যে পরিমাণ কোনটা, উদ্দেশ্য কোনটা, গুণ কোনটা, বিধায় কোনটা একটি বচনের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে আমরা দেখব হচ্ছে প্রথমত দেখব যে পরিমাণের কোনো পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা, পরে আমরা দেখব দ্বিতীয় নিয়মটি কী আছে? বিবর্তনের উদ্দেশ্য পদের নিয়ম কী আছে? বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তে উদ্দেশ্য পদ একই থাকবে, অর্থাৎ এখানে উদ্দেশ্য পদও কোনো রকম পরিবর্তন হবে না। নিয়ম নম্বর রয়েছে 3, বিবর্তনে গুণের নিয়ম। বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তে গুণের পরিবর্তন করতে হবে, অর্থাৎ এর আগের দিনে কিন্তু বুঝিয়েছিলাম যে গুণের পরিবর্তন কিভাবে করতে হবে, ঠিক আছে? হয় থাকলে নয় করতে হবে, নয় থাকলে হয় করতে হবে, অর্থাৎ হ্যাঁবাচক বচন থাকলে নাবাচকে করতে হবে, নাবাচক থাকলে হ্যাঁবাচকে করতে হবে। নিয়ম নম্বর হচ্ছে 4, বিবর্তনের বিধেয় পদের নিয়ম হচ্ছে বিবর্তনে হেতুবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় পদ হবে। হেতুবাক্যের যে বিধেয় পদ আছে সেটা সিদ্ধান্তে কী হবে? বিরুদ্ধ পদ হবে, ঠিক আছে? বিরুদ্ধ পদ মানে একটি অযোগ করতে হবে, ঠিক আছে? এর আগের দিন কিন্তু আমি দেখিয়েছি, তোমরা যারা দেখো না এই ক্লাসটি অবশ্যই ওই ক্লাসটি দেখবে, তাহলে কিন্তু এই ক্লাসটা অর্থাৎ যে কথাগুলো আমি বলছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে হবে না। ওকে, পরে আমরা দেখব হচ্ছে বিবর্তনের বৈশিষ্ট্য। কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখব যে বিবর্তন এক প্রকার অবরোহ অনুমান, কেননা বিবর্তনের সিদ্ধান্তটি কখনোই হেতুবাক্য থেকে ব্যাপকতর হয় না। বিবর্তনের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটি কখনোই হেতুবাক্যকে অতিক্রমণ করে না, ঠিক আছে? হেতুবাক্যে যা বলা হয়েছে সিদ্ধান্ত সেই অনুযায়ী আসতে হবে। এটাই হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, বিবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান। বিবর্তনের একটিমাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়। বিবর্তনের একটিমাত্র হেতুবাক্য রয়েছে, সেই হেতুবাক্য থেকেই সিদ্ধান্তটি নিশ্চিত হবে। নম্বর রয়েছে হচ্ছে 3, বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তে পরিমাণের কোনো পরিবর্তন হয় না। এই কথাটা আমরা এর আগেও জেনেছি। হেতুবাক্য যদি সামান্য বচন হয় তবে সিদ্ধান্তটি সামান্য বচনে নিতে হবে। এখানে একটি প্রশ্ন হচ্ছে, সামান্য বচন তো রয়েছে 4টি, তাই না? এ, ই, আই ও ইউ, ঠিক আছে? এ, ই, আই ও ইউ সামান্য বচন, বচন হচ্ছে 4টি রয়েছে। এই 4টির মধ্যে কোন দুটি সামান্য বচন এবং কোন দুটি বিশেষ বচন? আমি একদম পরিষ্কারভাবে তোমাদের উল্লেখ করিয়ে দিয়েছি যে হেতুবাক্য যদি সামান্য বচন হয়, অর্থাৎ যুক্তিবাক্য অর্থাৎ প্রথম লাইনটা যদি সামান্য বচনে হয় তাহলে সিদ্ধান্তটিকে কিন্তু সামান্য বচন নিতে হবে। আমরা প্রথম যে উদাহরণটা করিয়েছিলাম সেখানে দেখা গেল যে এ বচন ছিল, তাই কি না? এ বচনটাকে আমরা ই বচন করে দিয়েছি। কেন করলাম? আজকে বুঝতে পারলে যে সামান্য বচন থাকলে সামান্য বচনে করতে হবে, অর্থাৎ সকল মানুষ যদি হয় মরণশীল, এই বচনটাকে ই বচনেই করতে হবে। এই বচনটাকে ও বচন কিংবা আই বচনে কিন্তু করা যাবে না। তাহলে এটি হচ্ছে বিশেষ একটি বৈশিষ্ট্য বিবর্তনের ক্ষেত্রে। বিবর্তনে হেতুবাক্য যদি সামান্য বচন হয় তাহলে সিদ্ধান্তটিও সামান্য বচন আসতে হবে, ঠিক আছে? তাহলে এই জোড়াটা অবশ্যই মনে রাখবে বিবর্তনের ক্ষেত্রে, যে এ থাকলে আমাকে ই বচন করতে হবে, অর্থাৎ ই বচন থাকলে এ বচন করতে হবে, ঠিক আছে? আর বিশেষ বচন রয়েছে হচ্ছে সামান্য বচন হচ্ছে দুটি, এ এবং ই, এই দুটো বচন হচ্ছে সামান্য বচন। বিশেষ বচন হচ্ছে আই এবং হচ্ছে ও। আই বচন যদি থাকে হেতুবাক্য তাহলে সিদ্ধান্ত অবশ্যই আমাকে ও বচন করতে হবে। ও বচন যদি হেতুবাক্য থাকে সিদ্ধান্ত অবশ্যই আমাকে আই বচন করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এই সামান্য, বিশেষ, গুণ, পরিমাণ এই বিষয়গুলো যদি আরও ভালো করে তোমাকে বুঝতে হয় তাহলে অবশ্যই বচন এবং বচনের বিরোধিতা যে চ্যাপ্টারটি রয়েছে অলরেডি আমাদের সেখানে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা রয়েছে, সেই চ্যাপ্টারটা দেখে নেবে, তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। তাহলে এই অংশটুকু কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? করে বুঝতে পেরেছ? বিবর্তনে হেতুবাক্যের ও সিদ্ধান্তের উদ্দেশ্য পদের কোনো পরিবর্তন হবে না। হেতুবাক্যে এবং সিদ্ধান্তে উদ্দেশ্য পদের কোনো পরিবর্তন হবে না। আমরা প্রথম ক্লাসে এই বিষয়টি আরও ভালো করে বুঝেছি। বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তে গুণের পরিবর্তন হবে। গুণের পরিবর্তন অবশ্যই হবে, যেটা আমরা নিয়মেই দেখলাম। হয় হ্যাঁবাচক বচন থাকলে নাবাচক করতে হবে, অর্থাৎ এ থাকলে ই করতে হবে, আই থাকলে ও করতে হবে। অর্থাৎ হেতুবাক্য যদি সদর্থক হয়, সদর্থক কথা মানে হচ্ছে হ্যাঁবাচক, তাহলে সিদ্ধান্ত কী হবে? নর্থক মানে নাবাচক। এবং হেতুবাক্য যদি নর্থক হয় অর্থাৎ নাবাচক হয় তাহলে সিদ্ধান্ত আমাকে কী করতে হবে? সদর্থক করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলি আমরা প্রথম ক্লাসেও দেখেছি।
পরের বিবর্তনে হেতুবাক্যে বিধায় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধায় পদ হবে, যেমন কবি পদের বিরুদ্ধ পদ হবে অকবি। যদি এখানে কবি লেখা থাকে তাহলে আমরা সেখানে কি করব, অকবি কথাটা যুক্ত করে দেব কোথায়, সিদ্ধান্তে। ঠিক আছে, হেতুবাক্যে যদি কবি থাকে বিধায় পদ, সেই বিধায় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে হবে হচ্ছে অকবি। ওকে, এখানে আমরা এই বিষয়টা তুলে ধরেছি। দেখো, একটি বচনের উদ্দেশ্য পদ থাকবে এবং হচ্ছে বিধেয় পদ থাকবে। হেতুবাক্য যদি এস হয় তাহলে এখানে হচ্ছে পি হবে, হেতুবাক্য এস পি, আমরা বিষয়টা জানি। সিদ্ধান্ত কী হবে, এখানে উদ্দেশ্য পদের কোনো রকম পরিবর্তন হবে না। বিধায় পদের এই পি এর বিরুদ্ধ বিধায় পদ হবে হচ্ছে অপি, শুধু জাস্ট পিটা পি থাকবে, অর্থাৎ এখানে যদি মানুষ থাকে এখানে অমানুষ লিখতে হবে, কবি থাকে অকবি, দার্শনিক থাকলে অদার্শনিক, বিজ্ঞানী থাকলে অবিজ্ঞানী, এই বিষয়গুলি করতে হবে। ঠিক আছে, এটা হলো বিবর্তনের একটি বৈশিষ্ট্য আর নিয়ম বলতে পারো। বিবর্তনী হেতুবাক্যকে বলা হয় বিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত। আমরা জানি যে প্রথমে যে বাক্যটি থাকবে সেটাকে বলা হচ্ছে বিবর্তনীয় এবং যেটা আমরা সিদ্ধান্ত আসবো সেটাকে বলা হচ্ছে বিবর্তিত। ঠিক আছে, এই হলো বিবর্তনের কতগুলি বৈশিষ্ট্য। এরপর দিন আমরা বিবর্তন কিভাবে করে, কোন বচনে বিবর্তন কিভাবে করে, তারপরে সেখানে বৈধতা অবৈধতা বিচার ইত্যাদিগুলি আমরা পরপর এবার শিখতে থাকবো। ওকে, তো ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও।